13 channels, 13 languages, 13 country, 1300 broadcast reporters, 130 crore viewers in the world, 2.25 crore viewers in Bangladesh, world largest television network, ABC Television Network. এবিসি বাংলা টেলিভিশনের জিরো ক্রাইমের দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয় এই করোনার মহামারীর মধ্যে সবাই ভালো নেই। মানসিকভাবে ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, নিজেকে নিরাপদ রাখুন, পরিবারকে নিরাপদ রাখুন, দেশকে নিরাপদে রাখুন, দেশের অগ্রগতি অগ্রযাত্রায় সামিল হন। আপনাদেরকে প্রথমে আমরা জানিয়ে দিতে চাই, যারা পারিবারিক প্রয়োজনে, নিত্য পণ্য আনবার প্রয়োজনে কিংবা খুবই প্রয়োজনে বাইরে বের হচ্ছেন, তারা দয়া করে শারীরিক সুস্থতার জন্য যে সমস্ত নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তার কথা সরকারের পক্ষ থেকে, চিকিৎসার পক্ষ থেকে বলা হচ্ছে, সেগুলো মেনে চলুন। গ্লাভস নিন, মাস্ক নিন, প্রয়োজনে ক্যাপ লাগান, প্রয়োজনে পিপিই পরে বের হন। নিজেকে নিরাপদ রাখুন, সুস্থ রাখুন পরিবারকে, দেশকে, জাতিকে। দর্শক মন্ডলী, আজ আমরা আপনাদেরকে দেখাবো রজব আলী ওরফে রাজীব হত্যাকাণ্ডের পরবর্তী যে ঘটনাগুলো ঘটছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে, সেই বিষয়গুলো। এটি রোমহর্ষক ঘটনার কথা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম ইতিপূর্বে। সেটি হলো এই হত্যাকাণ্ডের বিষয়টি। অবাক করা বিষয় কি জানেন? এই হত্যাকাণ্ডের বিচার তো দূরে থাক, এই পরিবারকে এখন অনিশ্চয়তার মধ্যে এবং নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে হচ্ছে। তাদেরকে এখন এই মামলা তুলে না নিলে নতুন করে প্রাণহানির ঘটনা ঘটানোর হুমকি দেওয়া হচ্ছে, অর্থাৎ মেরে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। চলুন আমরা একটি রিপোর্ট থেকে জেনে নেই কি অবস্থায় এখন রয়েছে রজব আলী ওরফে রাজীবের পরিবার। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বড়নগরে রাজীব ওরফে রজব আলী হত্যাকাণ্ডের পর পরিবারটি এখন রয়েছে নিরাপত্তাহীনতায়। রাজীব হত্যাকাণ্ডের আসামিরা দাপিয়ে বেড়াচ্ছে এলাকাতে। মূলত সন্ত্রাস, ডাকাতি, ধর্ষণ ও চাঁদাবাজি করে বেড়ানো করিম মেম্বার এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিলেও সাথে সব আসামিদের বিরুদ্ধে রয়েছে সন্ত্রাস, ডাকাতির মতো ভয়ঙ্কর অভিযোগ। এর মধ্যে এলাকাবাসী পোস্টার সেটেছে দেয়ালে দেয়ালে এবং অনলাইনে। তাতে জুড়ে দেওয়া হয়েছে খুনিদের ছবি। তারা চায় এই হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার। কর্মক্ষম সন্তান হত্যার বিচার চান রাজীবের পিতা বৃদ্ধ অসহায় ইউসুফ আলী। আর সন্তান হত্যার উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত তিনি মামলা লড়ে যাবেন বলে জানান। পুলিশ তদন্ত হয় না, মানে ওই একটা আসামি ধরছে। একটা না? জি, বলছিল যে 3 জনকে ধরেছেন। দাগি আসামি একটা ধরা গেছে। ও, দাগি আসামি একটা ধরা গেছে না? জি। আচ্ছা, এখন কি আপনাদেরকে ভয়ভীতি দেখায়? জি জি, ভয়ভীতি দেখাইতেছে কি, আমরা আমার বাড়ির মধ্যে টিকাটা মতো কায়দা নাই, মানে যে বড় বড় জায়গা থেকে ভয়ভীতি দেখাইতেছে। আমি কি এটা আবসে যাবো নাকি আমি শেষ করুন না করলে আমার এরা দেশ থেকে দৌড়াই দিব, ওই মারবো, এই করবো সেই করবো, একটা ভয়ভীতি আমার দেখাইতেছে। আচ্ছা, আপনাকে আপোষের জন্য চাপ দেয় এরা কারা? এটা এরা ওই হুমকি দিতেছে আর বিভিন্ন লোক লাগাইতেছে, মানে আমার মেরে লাগবো, এক ফুট মারছে আমার, আরো 3বার মেরে লাগবো। মানে যারা চাপ দেয় তাদের 2-1 জনের নাম বলতে পারবেন? এমনি আমারে ইয়ে করে বলে না,
সামনে বলে না আপনার ওই হাত করে থেকে নাকি বুঝছেন না। আচ্ছা, আপনি এখন কি পজিশন? স্যার, আমার ছেলের হত্যার বিচার চাই, আসামি করে ফাঁসি চাই, আর রাইডের মধ্যে যারা জড়িত আছে তাদের বিচার চাই, তাদেরও ফাঁসি চাই। আচ্ছা, এইটার মধ্যে আপনি কাকে এই 161 হয়েছে 6 জনের। জি, তার মামলা তদন্ত পর্যায়ে। জি, আপনারা এটা তদন্ত পর্যায়ে আছেন, তাই তো? জি জি, ধন্যবাদ আপনাকে। সেনা পুলিশ প্রয়োজন মতো পরিচিত হল অব্যাহত আছে। জি, মানে ওই রাজীবের পরিবার অভিযোগ করেছে যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তাদেরকে আসামিরা হুমকি ধুমকি দিচ্ছে নানান জায়গা থেকে, নানান অবস্থান থেকে। এরকম সুযোগ নাই। জি, যেটা আমরা তো কন্টিনিউ নিজেও তো 2-3 বার গেলাম। জি, এবং আমি তো যেহেতু আসামিদের পক্ষে কাউকে পাই নাই। জি, বাড়ি ঘর এখানে ট্রেডিশন আছে, মারার মামলা হলে আর শরীর যে মালামাল নিয়ে চলে যায়, খুঁজে পাওয়া যায় তাদের। আচ্ছা, কি ঘটেছিল রাজীব হত্যার আগে? গত পর্বগুলোতে উঠে এসেছে রাজীবের শেষ যেখানে মুমূর্ষু অবস্থায় চিকিৎসায় অবহেলায় মারা গিয়েছিল সেই সব বিষয় নিয়ে। এবার আসা যাক প্রকৃত ঘটনার একেবারে গোড়ার সূত্রে। জানা গেছে বড়নগর গ্রামে ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে ঘটে এই হত্যার ঘটনা। রাজীব ঘটনাক্রমে জড়িয়ে যায় এই ঘটনার সাথে আকস্মিকভাবেই। ঝালমুড়ি খাওয়া নিয়ে অন্যদের বাঁধানো গোলযোগ মিটাতেই রাজীব উপস্থিত হয় সেখানে। করিম মেম্বার সহ অন্য আসামিরা ডেকে নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি আঘাত করে বলে জানায় স্থানীয়রা। আহত রাজীবকে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে নেওয়া হয়। এ সময় রাজীবের সাথে আসামিদের কেউ কেউ ছিল বলে জানা যায়। রাজীবের পরিবারের আপত্তির পরও আসামিদের চাপে আনা হয় রাত প্রায় 11টায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে, কারণ এখানে চিকিৎসা দেন ডাক্তার আরিফ, যার সাথে আসামিদের রয়েছে আত্মীয়তার সম্পর্ক। অভিযোগ আছে আসামি পক্ষের ইশারায় নাকি ডাক্তার আরিফ রোগীর ইনজুরের গুরুত্বকে হালকাভাবে দেখিয়ে সাধারণ চিকিৎসা দিয়ে ফেরত পাঠান, যেখানে হাসপাতালের রিসিপ্টও রেখে দেওয়া হয় বলে অভিযোগ করে নিহতের আত্মীয়রা। ঠিক রাত 3:30টায় রাজীবের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবার আনা হয় হাসপাতালে ডাক্তার আরিফের কাছে। ততক্ষণে রাজীবের অবস্থা দ্রুত অবনতি হয়ে যায়। ডাক্তার আরিফের ইশারায় ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালের ওয়ার্ড বয় অজয়, যার আরেক পরিচয় রোগীর দালাল বলে, দ্রুত আরিফের রেফার্ড করা সার্টিফিকেট নিয়ে ঢাকা মেডিকেলের কথা বলে আনা হয় উত্তরার এই নামকা ওয়াস্তের আল আশরাফ হাসপাতালে, যা ওয়ার্ড বয় অজয় নিজেই স্বীকার করেছেন। দালালিতে আপনাদের এখানে কতজন জড়িত আছে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল? ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে শুধু না, সারা বাংলাদেশের যত হাসপাতাল আছে, সরকারি কর্মকর্তা যত আছে, সব শালা খানকির পুতাতে হচ্ছে ব্রোকার, সব শালা খানকির আপনি বলছেন যে সারা বাংলাদেশের সমস্ত ইয়েরাই হচ্ছে ব্রোকার, মানে যারা যত ওয়ার্ড বয় আছে ব্রোকার, আপনি তাদের নেতা, এরকম বিষয় কি? মানে আমার কাছে মনে হচ্ছে যে আপনি সিন্ডিকেটের একজন বড়, এই চক্রের একজন বড় হোতা এবং হচ্ছে নেতা, বিষয়টা আমার কাছে মনে হয়। আমরা পর্যায়ে আপনারা ফোন করবো, তদন্তের আরো পর্যায়ে হয়তো আমরা যাবো ওখানে। হ্যাঁ, ডাক্তার বলছেন আপনি ব্রোকার, আর আপনি বলছেন আপনি ব্রোকার না, আপনি হয়তো ওদেরকে সেবা জন্য নিয়ে আসছিলেন, এরকম বিষয় তো? হ্যাঁ, আমি স্বেচ্ছাসেবী। হ্যাঁ, স্বেচ্ছাসেবী। আপনার হসপিটালের বাইরেও আপনার দায়িত্ব আছে বলে আপনি মনে করেন? না, তাহলে আপনি কেন তাদেরকে ট্রান্সফার করার দায়িত্ব নেন? তাদেরকে ট্রান্সফার করার দায়িত্ব আমি নেই, তাদেরকে ট্রান্সফার করলো কত ডাক্তার থাকে, সামনে পড়ানো আছে। হ্যাঁ, জি জি, আমার এই লোক তো এরা আমার এলাকার লোক। জি,
মানে ওর অভিযোগ করছে যে আপনার মাধ্যমেই একজন লোকের সঙ্গে পরিচয় হয়েছে যে না 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 এই বিষয়গুলো বড় বুঝতে আমি তো একটা কথা শুনে বুঝতে পারছি ওটাকে তারা বলছে এগুলো ওরই বলে। হ্যাঁ, ওগুলো বলে যে স্যার বলে দিচ্ছে বলে ওরা ওই বিভিন্ন প্রাইভেটে নিয়ে ভর্তি করে। এটার সাথে আমার কোনো আলাসা মেডিকেলের সঙ্গে আমার সাথে আমার সাথে যে কথা হয়েছে ওটা প্রমাণ টমাল দিয়ে নেয় তা বলছে তারা বলছে বললে তখন আপনি যদি হয় এরকম কথাবার্তা হয় তাহলে আমি আপনাকে বলবো না অসুবিধা কি, তাহলে এটা তো হচ্ছে কি আপনি যদি কথাবার্তা হয় তাহলে এটাতে প্রমাণ করা সম্ভব। এবার আসা যাক আল আশরাফ হাসপাতালের, যেখানে রাজীবের চিকিৎসার নাম করে রাখা হয়েছিল সেখানে খুব গোপনে হাসপাতালের দ্বিতীয় তলায় আড়ালে রোগী রেখে সময় পার করেছিল কর্তৃপক্ষ। সকালে রাজীবকে আনা হলেও বিকেল পর্যন্ত আসেনি কোনো ডাক্তার। দেখা যাক সেখানে কি অবস্থায় ছিল রাজীব। এই ভিডিও করার সময় হ্যান্ডসেট কেড়ে নিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। রাখা হয় চিকিৎসা না দিয়ে কড়া নজরদারিতে। মূলত সেই কারণে শত চেষ্টা করেও রাজীবকে উন্নত চিকিৎসা দেওয়া যায়নি বলে জানায় পরিবারটি। উত্তরা মেডিকেলের ভিতরে নিয়ে এসে আল আশরাফ মেডিকেলে নিয়ে এসে নেওয়ার পরে তথ্য নিয়ে বাই করলাম। বাই করার পরে মনে করো যে খবর পাইলাম ভাই মেডিকেলের ভিতরে মারা গেছে। মারা যাওয়ার পরে গুলো আছিল স্টাফ আছিল হেরা রাত্রে মনে করে লাস্টটা আমরা অ্যাম্বুলেন্সের গাড়িতে ওরা দূর করে মনে করে অ্যাম্বুলেন্সের গাড়িতে ঢুকাইছি। নাচেরা আছে, নাচেরা মনে করো যে এরা কইলো যে ইয়ে করো তুমি অ্যাম্বুলেন্স থেকে লুকিটা সরাও, লাস্টটা সরাও, নাইলে তোমরা রাস্তা নিতে ফেলাই দেবো, রাস্তায় তোমরা কইনা ফেলাইবা, তোমরা বিক্রি দিতে পার, নাইলে অবস্থা খারাপ হইব। আমার করে উত্তর সিলিং করছে, এরা খুবই অত্যাচার করছে। অত্যাচার করার পরে আমি সহ্য করে থাকতে পারি নাই। আমার ছোট ভাই পরে লাস্টে আমি অ্যাম্বুলেন্স লুকি লাগিয়েছি, মারা অ্যাম্বুলেন্স ফোন দেওয়া হয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষ নাকি ঘন ঘন ফোন করেছিল কোথাও। হতে পারে ডাক্তার আরিফের কোনো সিদ্ধান্তের জন্য অপেক্ষায়, নয়তো অন্য কিছু। আর এই অপেক্ষা এবং চিকিৎসা অবহেলায় মৃত্যুর কোলে ঢলে পড়ে রজব আলী ওরফে রাজীব। এইটুকু নিশ্চিত হওয়া গেছে এরই মধ্যেই। অপেক্ষা করুন, আগামী পর্বগুলোতে নিশ্চয় আমরা দেখাতে পারবো কে বা কারা দায়ী রাজীবের মৃত্যুর জন্য। আল আশরাফ হাসপাতাল কর্তৃপক্ষ কার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিল। দর্শক মন্ডলী, আমরা দেখছি এবিসি বাংলার টেলিভিশনের জিরো ক্রাইম। জিরো ক্রাইম মানে হলো সেই অনুষ্ঠান, অর্থাৎ আমরা চাই হোক দুর্নীতি অপরাধ মুক্ত একটি দেশ, যার প্রত্যাশায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন দুর্নীতি বিরোধী পদক্ষেপ গ্রহণ করে চেষ্টা করছেন। আমরাও চাই তেমন একটি দেশ, তা হলো জিরো ক্রাইমের দেশ। দর্শক মন্ডলী, এই জিরো ক্রাইম অনুষ্ঠানে আপনাদেরকে এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম সেটি হলো রজব আলী পরিবার কিরকম নিরাপত্তাহীনতায় ভুগছেন, আর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি বলছেন। চলুন আমরা শুনে নিই তার মুখ থেকে, তিনি আমাদেরকে টেলিফোনে কি বলেছিলেন। আচ্ছা, এইটার মধ্যে আপনি কাকে এই 161 হয়েছে 6 জনের। জি, তার মামলা তদন্ত আছে। জি, আপনারা এটা তদন্ত পর্যায়ে আছেন, তাই তো? জি জি, ধন্যবাদ আপনাকে। সেনা পুলিশ প্রয়োজন মতো টহল অব্যাহত আছে। আমিও গত কয়েকদিন গেছিলাম। জি, মানে ওই রাজীবের পরিবার অভিযোগ করেছে যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তাদেরকে আসামিরা হুমকি ধুমকি দিচ্ছে নানান জায়গা থেকে, নানান অবস্থান থেকে। না, এরকম সুযোগ নাই। জি, যেটা আমরা তো কন্টিনিউ নিজেও তো 2-3 বার গেলাম। জি, আমি তো যেহেতু আসামিদের পক্ষে কাউকে পাই নাই। জি, বাড়ি করছে এখানে ট্রেডিশন আছে, মারার মামলা হলে আর শৈল যে মালামাল নিয়ে চলে যায়, খুঁজেই পাওয়া যায় তাদের। আচ্ছা, দর্শক মন্ডলী, দেখছিলেন রজব আলী পরিবারের নিরাপত্তাহীনতা প্রসঙ্গে বর্তমান নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মুখ থেকেই তথ্যগুলো জেনে নেওয়ার যে সুযোগও আমরা পেয়েছি, সেটিকেই আপনাদের সামনে উপস্থাপন করছিলাম। নির্মম নির্যাতনের শিকার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের রজব আলীকে শেষ পর্যন্ত হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে লড়ে প্রাণ দিতে হয়েছে। এ বিষয়ে এইচআর হাবিবের রিপোর্ট। মানুষের জন্ম নেওয়া যে অপরাধ নয়, আর সে অধিকারের জন্য যে লড়তে হয়, কেউ বা লড়ে যায়, কেউ কেউ খুঁটির জোরে বা অর্থের কাছে পরাজিত হয়।
অর্থবিত্ত না থাকলেও মেনে নিতে পারেননি রজব আলীর পরিবার। মনের জোরেই চান সন্তান হত্যার বিচার। সেই বিচারের আশায় মামলা করেছেন রজব আলী ওরফে রাজীবের বাবা ইউসুফ আলী। তিনি মামলা করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানায়। রাজীব হত্যার পর ঢাকা মেডিকেলে হয়েছিল পোস্টমর্টেম। যদিও ব্রাহ্মণবাড়িয়া থেকে রাজীবকে আনা হয়েছিল ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য। ডাক্তার আরিফের ইশারায় দালালের মাধ্যমে আনা হয় নামকাওয়াস্তে রাজধানীর একটি হাসপাতালে, যার নাম আল আশরাফ হাসপাতাল। এমন অভিযোগ রাজীবের আত্মীয়দের। পরে ডাক্তার সাহেব বললাম যে স্যার এটা তো রোগীর অবস্থা খারাপ, 3 বার রক্ত বমি করছে, এর যে কোনো ভাবে কি করবেন আপনি একটু বুঝে চিকিৎসা করুন। রোগী ঢাকা নিয়ে যেতে হবে, ঢাকা এফআরও লিখে দিচ্ছে, ঢাকা এফআর করবো ঢাকা মেডিকেল। কে লিখছে এটা? আরিফানি লিখছে। এরপরে আমরা স্যালাইন ট্যালাইন নিয়ে দিয়েছি, দিয়েছি ওরা স্যালাইন লাগাইছে, স্যালাইন ট্যালাইন দিয়েছি, ওরা নার্সের স্যালাইন ট্যালাইন লাগাইছে পরে স্যালাইনকে তাকে সিরা লাইছে, আগুনের মতো হয়ে গেছে। পরে নার্সের ডাকলাম যে আরে এটা তো রোগীটা স্যালাইন ট্যালাইন সিরা লাইছে, লাগাই দেবো। পরে নার্সের ভিতরে না এই অবস্থায় স্যালাইন লাগাই দিত না, তোমরা ঢাকা নিয়ে যাবো। রেফারটা ছিল ঢাকা এফআর করছে। ঢাকায় বলতে ঢাকা মেডিকেলে নাকি অন্য কোনো মেডিকেলে? ঢাকা মেডিকেলে। সদরের ওয়ার্ড বয় অজয়। হ্যাঁ, শরীর টাইম ওই মানে ওই ওখানে নিয়ে গেছিল ওই হসপিটালে, ওই হসপিটাল থেকে ট্রান্সফার করে আবার ঢাকায় নিয়ে আসে। হ্যাঁ, ঢাকায় নিয়ে গেছে। যারা হাসপাতালে নিয়ে এসেছিল চিকিৎসার জন্য, অদৃষ্ট যেখানে আটকে যায় তার খণ্ডন করে কে? তাই রাজীব ঢাকা মেডিকেলে এসেছে কিন্তু লাশ হয়ে পোস্টমর্টমের জন্য। রিপোর্টে রাজীব হত্যার বিষয়টি নিশ্চিত হয় উত্তরা পশ্চিম থানার পুলিশ। শুধুমাত্র উত্তরার আল আশরাফ হাসপাতালকে আড়াল করতেই নাকি এই হাসপাতালের বিরুদ্ধে অবহেলা ও অর্থ নিয়ে টানা হেঁচড়া সাজানো হয়েছে। এই জন্য আমরা জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসছিলাম। পরবর্তীতে তারা মুসলে গেছে যে এরকম পরবর্তী ঘটবে না, এরকম পেশেন্ট আসলে অবশ্যই থানাকে তারা অবহিত করবে লিখিত হবে। আমাদের অফিসে ইনচার্জ সাহেব দিয়েছে, তারপর আমরা এই করে দিয়েছি। মানে থানা বিনিময় হয়ে গেছে না? বিনিময় না, তারা মুসলেখা দিয়ে থেকে তারপরে চলে গেছে। রাজীবের মা বাবারা বলেছে, তাতে বোঝা যায় যে ওদের অবহেলার কারণে এই ঘটনাটা ঘটেছে। না 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 না, তারা আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ সম্পর্কে কোনো অভিযোগ করেনি। হ্যাঁ, আমরা যত আইনগত যত করণীয় আমরা করে দিয়ে শুরু করে দিয়ে ওই থানাকে ব্যবস্থা নিতে বলছি, তারা ওই থানার ব্যবস্থা। আমরা পরের কোনো পর্বে এ বিষয়টি তুলে ধরব। আসা যাক কি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থানার বড়নগর গ্রামে। সেখানে যে তথ্য পাওয়া যায় তা কিন্তু আরো ভয়ানক। ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতাল চলে আসলে রোগী বাণিজ্য। একজন রোগী ঢাকায় এনে এই নামকাওয়াস্তে হাসপাতালে পৌঁছে দিতে পারলে দালাল পায় মোটা অঙ্কের অর্থ। দালালরা বেশিরভাগ এই হাসপাতালেরই কর্মচারী। তাদের সাথে যেমন থাকে এই হাসপাতালের কিছু ডাক্তারদের যোগসাজশ, তেমন থাকে ঢাকার নামকাওয়াস্তের আল আশরাফ টাইপের কিছু হাসপাতালেরও সখ্যতা। রাজীব আসলে বলির পাঠা। ডাক্তার আরিফ তার আত্মীয় স্বজনকে বাঁচাতে নিয়েছিল ভিন্ন কৌশল, এমন অভিযোগ রাজীবের আত্মীয় স্বজনের। প্রথমবার রাজীবকে হাসপাতালে আনার পর কেন পরীক্ষা নিরীক্ষা ছাড়া আউটডোর থেকেই বিদায় দিয়েছিলেন তা জানা খুব জরুরি আমাদের। আসলে ভর্তি হলেই মামলা হতে পারে, তাই নাকি ডাক্তার আরিফ প্রাথমিক চিকিৎসা দিয়েই বিদায় দেন। গভীর রাতে রাজীবের অবস্থার অবনতি হলে আবার আনা হয় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে। তখন অজয় নামের এক ওয়ার্ড বয় দালালের লেবাস পরে ঢাকায় আনতে লেগে যায় এবং ডাক্তার আরিফের নির্দেশনায় এগুতে থাকে। এসব দালালিতে আপনাদের এখানে কতজন জড়িত আছে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল? ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে শুধু না, সারা বাংলাদেশে যত হাসপাতাল আছে, সরকারি কর্মকর্তা যত আছে, সব শালা খানকির পুতাইতে হচ্ছে ঢোকার, সব শালা খানকির আমার কথা শুনেন, আপনার এটা কিন্তু রেকর্ড হচ্ছে কথাটা। হ্যাঁ, তো আপনি বলছেন যে সারা বাংলাদেশের সমস্ত ইয়েরাই হচ্ছে ব্রোকার, মানে যারা যত ওয়ার্ড বয় আছে ব্রোকার, আপনি তাদের নেতা, এরকম বিষয় কি? মানে আমার কাছে মনে হচ্ছে যে আপনি সিন্ডিকেটের একজন বড়, এই চক্রের একজন বড় হোতা এবং হচ্ছে নেতা। বিষয়টা আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, আমরা পর্যায়ে আপনারা ফোন করবো, তদন্তের আরো পর্যায়ে হয়তো আমরা যাবো ওখানে। হ্যাঁ, রজব নামের পেশেন্টকে আপনার
আপনাদের ট্রান্সফারের কৌশলটা মানে বিষয়টা ছিল ওইভাবেই যে ডাক্তার বলছেন আপনি ব্রোকার, আর আপনি বলছেন আপনি ব্রোকার না, আপনি হয়তো ওদেরকে সেবা শুশ্রূষার জন্য নিয়ে আসছিলেন, এরকম বিষয় তো? হ্যাঁ, আমি স্বেচ্ছাসেবী। হ্যাঁ, স্বেচ্ছাসেবী। আপনার হসপিটালের বাইরেও আপনার দায়িত্ব আছে বলে আপনি মনে করেন? না। তাহলে আপনি কেন তাদেরকে ট্রান্সফার করার দায়িত্ব নেন? তাদেরকে ট্রান্সফার দায়িত্ব আমি নেই, তাদেরকে ট্রান্সফার করলো করছে ডাক্তার। ঠিক থাকে না, আছে এমন সামনে পড়ানো আছে। হ্যাঁ, জি, আমি এই পাড়ার লোক তো, এরা মানে আমার এলাকার লোক। জি, মানে ওরা অভিযোগ করছে যে আপনার মাধ্যমেই একজন লোকের সঙ্গে পরিচয় হয়েছে যে না, এই বিষয়গুলো ভালো বুঝেন। আমি তো একটা কথা শুনে বুঝতে পারছি ওদেরকে দালাল করছে, এগুলো ওভাবেই বলে। হ্যাঁ, ওগুলো বলে যে স্যার বলে দিচ্ছে, বলে ওরা ওই বিভিন্ন প্রাইভেটে নিয়ে ভর্তি করে। এটার সাথে আমার কোনো আলারশাহ মেডিকেলের সঙ্গে ওখানে ফোনে আমার সাথে যে কথা হয়েছে ওটা প্রমাণ দিয়ে নেয়। তা বলছে, তারা বলছে বললে তখন আপনি যদি হয় এরকম কথাবার্তা হয় তাহলে তো আমি আপনাকে বলবো না, অসুবিধা কি? কারণ এটা তো হচ্ছে কি, আপনি যদি কথাবার্তা হয় তাহলে এটাতে প্রমাণ করা সম্ভব। আর ঢাকা মেডিকেলে রেফার করা হলেও কৌশলে ঢাকা মেডিকেলে না নিয়ে সার্টিফিকেট লুকিয়ে রেখে দ্রুত ঢাকা মেডিকেলের কথা বলে উত্তরার এই নামকা ওয়াস্তে আল আশরাফ হাসপাতালে এনে রেখে চিকিৎসা না দিয়ে টাকার জন্য দর কষাকষি শুরু হয়, আর বলির পাঠা হতে হয় রজব আলী শেখ রাজীবকে জীবন দিয়ে। আমরা চাই রজব আলীর পরিবার রজব আলীর প্রকৃত হত্যাকারীদের বিচারের মুখোমুখি করতে পারুক, অর্থাৎ রাজীব হত্যাকারীরা যেন কোনোভাবে পার পেয়ে না যায়। আমরা চাই রাজীব হত্যাকারী যারাই যত বড় শক্তিশালী হোক তাদেরকে বিচারের মুখোমুখি করে শাস্তি দেওয়া হবে, এটাই প্রত্যাশা আমাদের এবিসি বাংলা টেলিভিশনের পক্ষ থেকে, আমাদের জিরো ক্রাইম অনুষ্ঠানের পক্ষ থেকে। আগামী অনুষ্ঠানে আবার নতুন কোনো তথ্য উপস্থাপন করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সোনার মানুষ, সোনার দেশ, বিশ্বজুড়ে বাংলাদেশ। আমরা দেখছি এবিসি বাংলা।